নমস্কার। আজকে আমাদের গল্প শ্রী রাজশেখর বসুর লেখা জয়হরির জেব্রা। এই আখ্যানের নায়ক জয়হরি হাজরা, নায়িকা বেতসী চাকলাদার। উপনায়ক নায়িকা গুটি কয়েক জন্তু, যথা একটি বিলেতি কুত্তা, একটি দেশি কুত্তি, একটি আরবি ঘোড়া আর একটি ভারতীয় জেব্রা। লেডিস ফার্স্ট। এই আধুনিক নীতি অনুসারে প্রথমে বেতসীর পরিচয় দেব, তারপর জয়হরির কথা বলবো। জন্তুদের অবতারণা যথাস্থানে করলেই হবে। বেতসী বিলেতে জন্মেছিল রানী এলিজাবেথ দ্বিতীয়ের 5 বৎসর পরে। তার বাপ মা ব্রিটিশ ভক্ত ছিলেন, সেজন্য মেয়ের নাম এলিজাবেথ রেখেছিলেন, সংক্ষেপে বেতসি। কিন্তু সে নাম পরে বদলানো হয়। ভারতবর্ষে ফেরার সময় জাহাজে এক ইংরেজ স্ত্রীলোক বেতসির মাকে ডাটি নিগার বলেছিলেন। তাতেই রেগে গিয়ে তিনি তখনই মেয়ের নাম বেতসি থেকে বেতসী করলেন। বেতসীর বাবা প্রতাপ চাকলাদার ধনীর সন্তান। এদেশে শিক্ষা সমাপ্ত করে সস্ত্রীক বিলেতে গিয়েছিলেন। সেখানে 5-6 বছর বসবাস করে কৃষি ও পশুপালন শিখেছিলেন। ফিরে এসে উলুবেড়ের কাছে তার পৈতৃক জমিদারি হোগলবেড়েতে 300 বিঘা জমির ওপর ফল ও ফুল, ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, টমেটো ইত্যাদির বাগান এবং বিস্তর গরু রেখে ডেয়ারি ফার্ম করলেন। তাছাড়া ভেড়া, ছাগল, শূকর, মুরগি, হাঁস পুষে আরো ব্যবসা চালাতে লাগলেন। একটি উত্তম বাগান বাড়ি বানিয়ে সপরিবারে সেখানেই বাস করতেন। মাঝে মাঝে কলকাতায় যেতেন। 17 বৎসর ধরে ব্যবসা ভালোই চলল, লাভও প্রচুর হতে লাগলো। তারপর প্রতাপ চাকলাদার মারা গেলেন। বেতসীর মা অতসী মুশকিলে পড়লেন। স্বামীর হাতে গড়া অত বড় ব্যবসাটি চালাবার ভার কাকে দেবেন? তার ছেলে নেই, একমাত্র সন্তান বেতসী। নায়ে ভরকালী মাইতি কাজের লোক বটে, কিন্তু অত্যন্ত বুড়ো হয়েছেন। তার উপর নির্ভর করা চলে না। স্থির করলেন সব বেচে দিয়ে কলকাতায় চলে যাবেন। কিন্তু বেতসী বলল, কিছু ভেবো না মা, আমি চালাবো, বাবার কাছে সব শিখেছি। অতসী ভরসা পেল না। তবু মেয়ের জেদ থেকে ভাবলেন 2 বছর দেখাই যাক না, তারপর না হয় বেচে ফেলা যাবে। একটি উপযুক্ত জামাই যদি পাওয়া যায় তবে তার কোনো ভাবনা থাকে না। কিন্তু মেয়েটা যে বড় বেয়ারা, এত বয়সেও তার কাণ্ডজ্ঞান হলো না। অতসী উঠে পড়ে জামাইয়ের খোঁজ করতে লাগলেন। মেয়েকে নিয়ে ঘন ঘন কলকাতায় গেলেন, পার্টি দিলেন, বহু পরিবারের সঙ্গে মিশলেন, বাছা বাছা পাত্রদের হোগলবেড়েতে নিমন্ত্রণ করে আনালেন। কিন্তু কিছুতেই কিছু হলো না। প্রতাপ চাকলাদারের সম্পত্তির লোভে অনেক সুপাত্র কুপাত্র এগিয়ে এসেছিল, কিন্তু বেতসীর সঙ্গে 2 দিন মেশার পরেই সরে পড়ল। তার গড়ন ভালো, রং খুব ফর্সা, কিন্তু মুখে লাবণ্যের অভাব আছে। সে মেমের মতন ব্রিচেস পরে ঘোড়ায় চড়ে তার 300 বিঘা ফার্ম পরিদর্শন করে, কর্মচারীদের ওপর হুকুম চালায়, শাসনও করে। তার রূপ চিত্তাকর্ষক নয়, মেজাজও উগ্র। সেজন্য তার মায়ের সব চেষ্টা ব্যর্থ হলো। বেতসী বলল, তোমার জামাই না জুটলো তো বড় বয়েই গেল। আমি কারো তোয়াক্কা রাখি না, বাবার ফার্ম একাই চালাবো। কিন্তু অতসী দেখলেন ফার্মের আয় আগের মতন হচ্ছে না। বেতসী তার মাকে আশ্বাস দিলেন, কোনো ভয় নেই, 2 দিন পরেই সব ঠিক হয়ে যাবে। জয়হরি হাজরা নামটি সেকেলে, কিন্তু সেজন্য তার বাপ মাকে দায়ী করা যায় না। তার হরিভক্ত ঠাকুরদাই ওই নাম রেখেছিলেন। জয়হরি মধ্যবিত্ত গৃহস্থের সন্তান, লেখাপড়ায় খুব ভালো। একটা স্কলারশিপ জোগাড় করে বিলেতে গিয়েছিলেন। সুতো আর কাপড় রঙানো শিখে 3 বছর পরে ফিরে এলো। এসেই আহমেদাবাদের একটি বড় মিলে তার চাকরি জুটে গেল। 2 বছর পরে ছেড়ে দিয়ে নিজেই একটা ব্লিচিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি খুলল। সে কারখানা খুব ভালোই চলছিল, লাভও বেশ হচ্ছিল। তারপর একটা দুর্ঘটনা হল। জয়হরির শিকারের শখ ছিল। গন্ডাল স্টেটের জঙ্গলে একটা বুনো শুয়োরের আক্রমণে তার পা জখম হলো। ঘা সারলো, কিন্তু জয়হরি একটু ঘোড়া হয়ে গেল। হাঁটার সময় তাকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়। এর কিছু আগে তার বাপ মা মারা গিয়েছিলেন। সে তার কারখানা ভালো দামে বেচে দিয়ে পৈতৃক পুরনো বাস্তুভিটা খাগড়াডাঙ্গায় চলে এলো। এই গ্রামটা হোগলবেড়ের লাগোয়া। জয়হরির অর্থলোভ নেই, বিবাহেরও ইচ্ছা নেই। সে হিসাব করে দেখেছে তার যা পুঁজি আছে তাতে স্বচ্ছন্দে জীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু যে বিদ্যা সে শিখেছে তার চর্চা একেবারে ছাড়তে পারল না। খাগড়াডাঙ্গার পুরনো ছোট্ট বাড়িটা মেরামত করে বসবাসের উপযুক্ত করে নিল এবং সেইখানেই নানা রকম পরীক্ষা করে শখ মেটাতে লাগলো। কিন্তু সুতো আর কাপড় চোবানো নয়, জীবন্ত জন্তুর গায়ে রং ধরানো। জয়হরির জমির একদিকে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা আর 3 দিকে ধান ক্ষেত। রাস্তার দিকে সে কাঁটা তারের বেড়া লাগিয়েছে, আর সব দিকে ফণিমনসা, বাঘ ব্যারেন্ডা ইত্যাদি পুরনো বেড়াই আছে। তার বাড়ির সামনে এখন আর জঙ্গল নেই, সুন্দর একটি মাঠ হয়েছে। তার মাঝে মাঝে কয়েকটি গাছ আছে। বাড়ির পিছন দিকে গোটা কতক চালা ঘর উঠেছে। তাতে পোষা জন্তু আর কয়েকজন চাকর থাকে।
জয়হরি সেখানে আসার কয়েক মাস পরেই দেখা গেল তার বাড়ির সামনের মাঠে হরেক রকমের অদ্ভুত জানোয়ার চড়ে বেড়াচ্ছে। আশেপাশের গ্রাম থেকে বহু লোক এসে দেখে যেতে লাগলো। বেতসীর কাছে খবর পৌঁছলো, খাগড়াডাঙ্গায় একজন খোঁড়া বাবু আজব চিড়িয়াখানা বানিয়েছে। পয়সা লাগে না, কলকাতা থেকেও লোকে দেখতে আসছে। বেতসীর খুব রাগ হলো। চাকলাদার বংশ এই অঞ্চলের সবচেয়ে বান্যগণ্য জমিদার, একজন বাইরের লোক এসে চিড়িয়াখানা বানিয়েছে, অথচ সেখানে একবার পায়ের ধুলো দেওয়ার জন্য বেতসী আর তার মাকে অনুরোধ করা হয়নি কেন? বেতসী শুনেছে লোকটার নাম জয়হরি হলেও সে নাকি বিলেত ফেরত, সুতরাং তাকে অবজ্ঞা করে উড়িয়ে দিতে পারল না। কৌতূহল দমন করতে না পেরে একদিন সকালবেলা সে তার প্রকাণ্ড কুকুর প্রিন্সকে সঙ্গে নিয়ে জয়হরির জন্তুর বাগানে দেখতে গেল। তারের বেড়ার ফাটকের সামনে দাঁড়িয়ে বেতসী অবাক হয়ে দেখতে লাগলো। 3টে নীল রঙের ভেড়া চড়ে বেড়াচ্ছে, একটা সবুজ মিনি বিড়ালের কাছে 4টে বেগুনি বাচ্চা লাফালাফি করছে, একটা অদ্ভুত জানোয়ার ঘাস খাচ্ছে, গায়ের রং হলদে, তার উপর ঘোর ব্রাউন রঙের ফোঁটা। বেতসী প্রথমে ভেবেছিল চিতাবাঘ, কিন্তু দাঁড়িয়ার শিং দেখে বুঝলো জন্তুটা আসলে ছাগল। একটু দূরে একটা ডোবার কাছে গোটা কয়েক মোরকণ্ঠী রঙের হাঁস প্যাঁক প্যাঁক করছে। বাড়ির ছাদ থেকে হঠাৎ এক ঝাঁক লাল, নারঙ্গি, হলদে, সবুজ, বেগুনি রঙের পায়রা উড়ে চক্কর দিতে লাগলো, যেন কেউ রামধনু কুচি কুচি করে আকাশে ছড়িয়ে দিয়েছে। বেতসী ওপর দিকে চেয়ে দেখছিল। এমন সময় তার কানে এলো, নমস্কার, দয়া করে ভিতরে আসবেন কি? বেতসী মাথা নামিয়ে দেখলো একজন সুদর্শন যুবা বেড়ার ফাটক খুলে দাঁড়িয়ে আছে, পরনে পায়জামা পাঞ্জাবি, হাতে একটা মোটা লাঠি। প্রতি নমস্কার করে বেতসী বলল, আপনি জয়হরি বাবু? আমার কুকুর নিয়ে ভিতরে যেতে পারি কি? থ্যাঙ্কস। বেড়ার ভিতরে মাঠে এসে বেতসী বলল, অদ্ভুত সব জানোয়ার বানিয়েছেন, এর উদ্দেশ্য কিছু আছে না শুধুই ছেলে খেলা? জয়হরি সহস্য বলল, আর্ট মাত্রই তো ছেলে খেলা। আমি এক নতুন রকমের আর্টের চর্চা করছি। লোকে কাগজ আর ক্যানভিসের ওপরে আঁকে, কাদা, পাথর, ধাতুর মূর্তি করে। আমি তা না করে জীবন্ত প্রাণীর উপর রং লাগাচ্ছি। আমার মিডিয়াম আর টেকনিক একেবারে নতুন। নীল ভেড়া, সবুজ বেড়াল, ছাগলের গায়ে বাঘের ছাপ, একে আর্ট বলতে চান নাকি আপনি? আগে হ্যাঁ, প্রকৃতির অন্ধ অনুকরণ করা হলো নিকৃষ্ট আর্ট। যা আছে তার বৈচিত্র্য সাধন এবং তাকে আরো মনোরম করাটাই শ্রেষ্ঠ আর্ট। সুকুমার রায় লিখেছেন, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। কথাটা ঠাট্টা হলেও আর্টের মূল সূত্রই এতে আছে। আমি তা মনে করি না। শুনেছি আপনি সুতো আর কাপড় রঙানো শিখিয়ে এসছেন। এখানে সময় নষ্ট না করে কোনো মিলে চাকরি নেন না কেন? জানোয়ারের গায়ে রং লাগানো একটা বদখেয়াল ছাড়া আর কিছু নয়। সকলের দৃষ্টিতে বদখেয়াল নয়। আমাদের কলামন্ত্রী রং বাহাদুর নাদান আমার কাজ দেখে খুব তারিফ করেছেন। বলেছেন সোভিয়েত সরকারকে 108টি লাল ঘুঘু উপহার পাঠালে বড় ভালো হয়। তিনি নেহরুর সঙ্গে এ সম্বন্ধে পরামর্শ করবেন। এই সময় বেতসীর পেছন দিকে এমন একটি ব্যাপার ঘটল যার ফল সুদূর প্রসারী। একটি গোলাপি রঙের দেশি কুকুর জয়হরির কাছে আসছিল। তাকে দেখেই বোঝা যায় মাসখানেক আগে তার বাচ্চা হয়েছে। বেতসীর বিলেতি কুকুর প্রিন্স তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে বিস্তর দেশি আর ভারতীয় কুকুরই দেখেছে, কিন্তু এমন পদ্মকোর বর্ণা সারমেয় পূর্বে তার নজরে পড়েনি। প্রিন্স বার কতক সেই গোলাপি কুত্তিকে প্রদক্ষিণ করে তার গা শুকলো, তারপর আরেকটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো। তখন গোলাপি হঠাৎ খ্যাঁক করে প্রিন্সের পায়ে কামড়ে দিয়ে পালিয়ে গেল। কেউ কেউ করতে করতে প্রিন্স বেতসীর কাছে এলো। অগ্নিমূর্তি হয়ে বেতসী বলল, দেখি আপনার নেড়ি কুত্তি আমার প্রিন্সকে কামড়ে দিল আর আপনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। জয়হরি বলল, আপনি ভয় পাবেন না, আমার কুকুরটার শরীরে রোগ নেই। কুকুরেরা এরম কামড়াকামড়ি করেই থাকে, তাতে ক্ষতি হয় না। আপনি অনুমতি দেন তো আপনার কুকুরের পায়ে একটু টিনচার আয়োডিন লাগিয়ে দিতে পারি। আপনার হাতুড়ে চিকিৎসা আমি চাই না। কেন আপনার কুকুরকে রুখলেন না? কত বড় বংশের আমার এই অ্যালসিসিয়ানের জন্ম তা জানেন? প্রিন্সের বাপ ফ্রেডরিক দি গ্রেট, মা মারাইয়া তেজার। আপনার নেড়ি কুত্তি একে কামড়াবে আর আপনি হাঁ করে দেখবেন? ঘটনাটা হঠাৎ হয়ে গেল, তার আগে টের পেলে আমি বাধা দিতাম। কিন্তু আসল দোষী আপনার কুকুর। ও কেন নেড়ি কুত্তির কাছে গেল? উচ্চকুলে জন্ম হলেও আপনার প্রিন্সের নজর বড় ছোট। অনেক বোকা লোক পেন্ট করা মেয়ে দেখলে ভুলে যায়। প্রিন্সও সেই রকম নেড়ি কুত্তির গোলাপি রং দেখে ভুলেছে, জানে না যে ওটা কঙ্গো রেডের রং। কাছে গেছে বলে প্রিন্সকে কামড়ে দেবে? আপনি একটু স্থির হয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি যদি হঠাৎ আপনাকে অপমান করতাম, খবরের কাগজে যাকে বলে শ্লীলতাহানি, তাহলে আপনি কি করতেন? চুপ করে সইতেন কি? আপনাকে লাথি মারতাম, হাতে চাবুক থাকলে আচ্ছা করে কষিয়ে দিতাম। ঠিক কথা, সেরকম করাই আপনার উচিত হতো। নারী মাত্রেই আত্মসম্মান রক্ষার অধিকার আছে।
আমাদের এই ভারত হচ্ছে বীরাঙ্গনা সতী নারীদের দেশ। সেই ট্র্যাডিশন এদেশের কুত্তিদের মধ্যেও একটু থাকবে, তার বিচিত্র কি? ওসব বাজে কথা শুনতে চাই না। আপনি ওই নেড়িটিকে গুলি করে মারবেন কিনা বলুন, আর আমার প্রিন্সের যে ইনফেকশন হলো তার কি ড্যামেজ দেবেন বলুন। মাফ করবেন মিস চাকলাদার, কুত্তিটির বা আমার বিন্দুমাত্র অপরাধ হয়নি, শুধু শুধু দণ্ড দেব কেন? বেশ, আমার উকিল আপনাকে চিঠি পাঠাবে, আদালত আপনাকে রেহাই দেয় কিনা দেখব। বাড়ি ফিরে এসে বেতসী স্থির থাকতে পারল না। তখনই মোটরে চড়ে উলিবেড়ে গেল। সেখানকার উকিল বিষ্ণু বাণিজ্যের সঙ্গে তার বাবার খুব বন্ধুত্ব ছিল। তাকে সব কথা উত্তেজিত ভাষায় তরবর করে জানিয়ে বেতসী বলল, ওই জয়হরি হাজরাকে সাজা দিতেই হবে জ্যাঠামশাই, যত টাকা লাগে খরচা করব। বিষ্ণুবাবু বললেন, আগে মাথা ঠান্ডা করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যদি মনে করো তোমার কুকুরের রোগ হবার ভয় আছে, তবে ওকে আজই কলকাতায় পাঠাও। বেলগাছিয়ার হাসপাতালে অ্যান্টি রেবিস ইঞ্জেকশন দিয়ে দেবে। কিন্তু মোকদ্দমার খেয়াল ছাড়ো। জয়হরির কুকুরটা যদি খ্যাপা হতো আর তোমার কুকুরকে রাস্তায় কামড়ে দিত, তাহলেও বা কথা ছিল। কিন্তু তোমার কুকুর জয়হরির কম্পাউন্ডে ঢুকে কামড় খেয়েছে, এতে কোনো ক্লেম আনা যায় না। মোকদ্দমা করলে লোক হাসবে। বিষ্ণুবাবু কিছুই করতে রাজি হলেন না। বেতসী তার কাছ থেকে সোজা মহকুমা হাকিম অরুণ ঘোষের বাড়ি গেল। তাকে নিজের পরিচয় আর ব্যাপারটা জানিয়ে বলল, স্যার, আপনাকে এর প্রতিকার করতেই হবে। আপনি পুলিশকে অর্ডার দিন, জয়হরির খেকি কুকুরটা ডেঞ্জারাস, তাকে এক্ষুনি মারা দরকার। আর জয়হরি একটা বুজরুক নকল জানোয়ার বানিয়ে লোক ঠকাচ্ছে। জন্তুর গায়ে রং ধরানো তো একরকম ক্রুয়েলটিও বটে। তাকে অর্ডার করুন যেন 3 দিনের মধ্যে তার চিড়িয়াখানা ভেঙে দেয়। অরুণ ঘোষ একটু হেসে বললেন, আমি পুলিশকে বলে দিচ্ছি, জয়হরি বাবুর কুকুরটার খবর রোজ যেন নেওয়া হয়। হাইড্রোফোবিয়ার লক্ষণ দেখলে অবশ্যই কুকুরটাকে মেরে ফেলা হবে। কিন্তু জয়হরি বাবু যা করছেন তা তো বেআইনি নয়, সাধারণের অনিষ্টকর নয়। তাকে আমি জব্দ করতে পারি না মিস চাকলাদার। বেতসী অত্যন্ত রেগে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। অনেকক্ষণ ভেবে ঠিক করলো সে নিজেই জয়হরিকে সাজা দেবে। আগে একটা আলটিমেটাম দেবে, তা যদি না শোনে তবে মার লাগাবে। লোকটা খোঁড়া, বেশি মারা ঠিক হবে না, একঘা চাবুক লাগালেই যথেষ্ট। জনকতক লোক যাতে জয়হরির নিগ্রহ দেখে তার ব্যবস্থাও করতে হবে। লোকে জানুক যে বেতসী চাকলাদার নিজেই বজ্জাতকে শাসন করতে পারে। বেতসী তার ধোপা নিমাই দাস আর সর্দার মালি গগন মন্ডল ডেকে আনিয়ে বললে, ওহে, কাল সকাল 8টার সময় তোমরা জয়হরি হাজরার চিড়িয়াখানার সামনে হাজির থেকো। নিমাই বলল, সেখানে গিয়ে কি করতে হবে দিদি সাহেব? কিছু করতে হবে না, শুধু একটা তামাশা দেখবে। জি আগে, আমার ভাগ্নে নুডুটাকেও নিয়ে যাব। গগন মন্ডল বলল, আমার ছেলে দুটোকেও নিয়ে যাবো দিদি সাহেব। পরদিন সকালবেলায় বেতসী তার আরবি ঘোড়ায় চড়ে একটা চাবুক হাতে নিয়ে জয়হরির মাঠের সামনে উপস্থিত হলো। নিমাই ধোবা আর গগনমালী তাদের পরিবারবর্গের সঙ্গে আগেই সেখানে হাজির ছিল। জয়হরি বেড়ার ধারে ফাটকের কাছে দাঁড়িয়ে তার ভেড়া আর ছাগলের পরস্পর ঢু মারা দেখছিল। বেতসীকে দেখে স্মিত মুখে বলল, গুড মর্নিং মিস চাকলাদার, আপনার প্রিন্স ভালো আছে তো? প্রশ্নের উত্তর না দিয়ে বেতসী বলল, আপনার সঙ্গে একটা কথা আছে, একবার বাইরে আসুন। ফাটকের বাইরে এসে জয়হরি বলল, হুকুম করুন। ঘোড়ার ওপর সোজা হয়ে বসে বেতসী বলল, দেখুন জয়হরি বাবু, আপনাকে একটা আলটিমেটাম দিচ্ছি। কাল আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন কিনা, আর সেই নেড়ি কুত্তেটিকে গুলি করে মারবেন কিনা। নিতান্ত যদি মায় হয় তবে গঙ্গার ওপারে বিদায় করে দিয়ে আসবেন। জয়হরি বলল, দুঃখ প্রকাশে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আপনি অকারণে আমার ওপর চটেছেন, তাতে আমি দুঃখিত। কিন্তু ক্ষমা চাইতে বা নেড়ি কুত্তিটিকে মারতে বা তাড়াতে পারবো না। চাবুক তুলে বেতসী বলল, তবে এই নিন। বেতসীর চাবুক জয়হরির পিঠে পড়বার একটু আগে পারিপার্শ্বিক ঘটনাবলীর বিবরণ আবশ্যক। মাঠের একটা কদম গাছের আড়াল থেকে একটি জেব্রা বেরিয়ে এলো, কিন্তু বেতসীর সেদিকে নজর ছিল না। এই ভারতীয় জন্তুটি আফ্রিকার জেব্রার চাইতে একটু ছোট, পেট একটু বেশি মোটা, কিন্তু গায়ের রং আর ডোরা দাগে কোনো তফাৎ নেই। অচেনা জানোয়ার দেখে নিমাই ধোবার ভাগ্নে নুটু বলল, মামা, ওটা কি গো? নিমাই বলল, চিনতে লাড়লিস? ও তো আমাদের সৈরভী রে, সেই যে গাধাটা মাথায় বাদ ধরেছিল, মস্কা বইতে লাড়তো, তাই তো জয়হরি বাবুকে 10 টাকায় বেশি দিনু। আহা, এখন ভালো খেয়ে আর জিরেন পেয়ে সৈরভীর কি রূপ হয়েছে রে। বাবু আবার সিত্তির বিরিত্তির করে বাহার বাড়িয়ে দিয়েছে। সৈরভী তার পুরনো মনিবকে চিনতে পেরে খুশি হয়ে এগিয়ে আসছিল।
বেতসীর চাবুক যখন জয়হরির পিঠে পড়ার উপক্রম, ঠিক সেই মুহূর্তে সৌরভীর কণ্ঠ থেকে আনন্দধ্বনি নির্গত হলো, হুঁজি হুঁজি। আর অদ্ভুত রূপ দেখে আর তার ডাক শুনে বেতসীর ঘোড়া সামনের পা দুটো তুলে চিঁ করে উঠল। বেতসী সামলাতে না পেরে ধূপ করে পড়ে গেল, পড়েই অজ্ঞান। জ্ঞান ফিরে এলে বেতসী দেখলো একটা ছোট্ট গ্লাস তার মুখের কাছে ধরে জয়হরি বলছে, এটুকু খেয়ে ফেলুন, ভালো বোধ করবেন। ক্ষীণ স্বরে বেতসী প্রশ্ন করলো, ওটা কি? বিষ নয়, ব্র্যান্ডি। খেলে চাঙ্গা হয়ে উঠবেন। আমি কি স্বপ্ন দেখছি? এখন দেখছেন না, একটু আগে দেখছিলেন বটে। আপনি যেন মহিষাসুর বধের জন্য খাড়া উঁচিয়েছেন, কিন্তু আপনার বাহনটি হঠাৎ ভড়কে গিয়ে আপনাকে ফেলে দিল। তাতেই আপনার একটু চোট লেগেছে। নিমাই আর গগনের বউ ধরাধরি করে আপনাকে আমার বাড়িতে এনে শুয়েছে। ও কি করছেন? খবরদার ওঠার চেষ্টা করবেন না, চুপ করে শুয়ে থাকুন। আপনার মায়ের কাছে লোক গেছে, ডাক্তার নাককে আনাবার জন্য উলুবড়িতে মোটর পাঠানো হয়েছে। তারা এক্ষুনি এসে পড়বেন। একটু পরেই বেতসীর মা এসে পড়লেন। আর কিছু পরে ডাক্তার নাগ তার ব্যাগ নিয়ে ঘরে ঢুকলেন। বেতসীকে পরীক্ষা করে বললেন, খাওয়াদার কোমরে চোট লেগেছে, ও কিছু না, 4-5 দিনে সেরে যাবে। ডান পায়ের ফিবেলা ভেঙেছে, সামনে সরু হাটটা। হ্যাঁ, জোড়া লাগবে বই। ভয় নেই, ভয় নেই, খোঁড়া হয়ে যাবেন না। 20 দিনেই আগের মতন হাঁটতে পারবেন। আরে না না, জয়হরি বাবুর মতন লাঠি নেওয়ার দরকার হবে না। আজ কার্ড দিয়ে বেঁধে দেবো। 3-4 দিন পরে সদর হাসপাতালে গিয়ে একটা এক্সরে করাবো, তারপর প্লাস্টার ব্যান্ডেজ লাগবে। দরকার হয়তো একজন নার্স পাঠাতে পারি। বেতসী নিজের বাড়িতে এলে ডাক্তার তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা করলেন। বিছানায় শুয়ে শুয়ে বিগত ঘটনাবলী ভাবতে লাগলো। নায়েব হরকালী মাইতি বহুদিনের পুরনো লোক। তার স্ত্রী মাইতি গিন্নি শয্যাগত বেতসীকে রোজ সন্ধ্যাবেলায় দেখতে আসেন। বুড়ির মুখে বাঁধন নেই, কিন্তু তার এলোমেলো কথায় বেতসী চটে না, বরং মজা পায়। পড়ে যাওয়ার 2 সপ্তাহ পরে বেতসী অনেকটা ভালো বোধ করছে। বিছানা ছেড়ে ইজি চেয়ারে বসেছে। মাইতি গিন্নি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। সবই গেরোর ফের দিদিমণি, কপালের লিখন। ভদ্রলোকের ছেলের ওপর কেনই বা তোমার রাগ হলো? কেনই বা মেম সাহেবের মতন ঘোর সবার হয়ে তাকে মারতে গেলে? তার তো কিছু হলোই না, লাভের মধ্যে তুমি ঠ্যাং ভাঙলে। বেতসী বলল, তুমি দেখো মাই দিদি, আমি সেরে উঠে তাকে চাবুক মেরে জব্দ করি কিনা। হারে দিদিমণি, চাবুক মেরে কি বেটা ছেলেরে জব্দ করা যায়? ওদের একটু একটু করে সইয়ে সইয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারতে হয়, পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হয়। বেটা ছেলে ঢিট করার দাওয়াই হলো আলাদা। দাওয়াইটা তুমি জানো নাকি? ও মা, জানি না আর কি। 3.5 বয়স হইলো, 3-20 বছর ধরে বুড়ো মাইতির কাছে চেপে রয়েছি। দাওয়াইটা বলছি শোনো। আগে ভুলিয়ে ভালিয়ে বশ করতে হয়, আশকারা দিয়ে যত্ত আত্তি করে মাথাটি খেতে হয়। তারপরে যখন খুব পোষ মানবে, তুমি না হলে তার একেবারেই চলবে না, তখন নাকে ধরি দিয়ে সরকি ঘোরাবে, নাজেহাল করবে, কড়া কড়া চোপা ঝাড়বে, না কানি সোয়ানি খাওয়াইবে। তোমার বুদ্ধি শুদ্ধি নেই গো দিদিমণি, আগেই চাবুক মারতে গিয়েছিলে, তাই তো গাধা ডেকে উঠলো, ঘোড়া ভড়কালো, তুমি পড়ে গিয়ে পা ভাঙলে। জয়হরি বাবু মানুষটা মন্দ নয়, এখানে এসে তোমার খবর নিয়ে যাচ্ছে। দেখতে শুনতে কথাবার্তায় ভালোই, তোমার মতন বিলের দেখা আছে। সেও খোঁড়া, তুমিও খোঁড়া, বাধা তো কিছু দেখছি না। কিন্তু তোমার মা যে বেঁকে দাঁড়িয়েছেন, বলছেন আমার মার মুখ খান্ডার মেয়েকে কেউ বিয়ে করবে না। কিন্তু তা বলে জয়হরির মতন পাত্র তো আর হাত ছাড়া করতে পারি না। আমার ভাইজি বেবির সঙ্গে তার সম্বন্ধের চেষ্টা করব। দাদাকে লিখবো বেবিকে যেন এখানে পাঠিয়ে দেন। মাইতি গিন্নি চলে যাওয়ার পর বেতসীর মনে নানা রকম ভাবনা ঠেলাঠেলি করতে লাগলো। সম্মুখ সমরে তার পরাজয় হয়েছে, সে জখম হয়ে বাড়িতে আটকে আছে। ডাক্তারের মতন মিথ্যাবাদী দুটো নেই। এই সেদিন বলল 1 মাস, আর এখন বলছে 3 মাস। ওদিকে শত্রু হাসছে, তার লেডি কুত্তি আর গাধাটাও বোধহয় হাসছে। জয়হরির আসপর্দা কম নয়, এখানে এসে রোজ খোঁজ নিয়ে যাচ্ছে, মহত্ব দেখাচ্ছে। বেবিকে বিয়ে করবেন? ইস, করলেই হলো। বেতসী শত্রুকে কিছুতেই হাতছাড়া হতে দেবে না, মাইতি বুড়ির দাবাই প্রয়োগ করবে। কূট যুদ্ধে শত্রুকে কাবু করে বসে আনতে হবে। তাতেও তো বাহাদুরি আছে। জয়হরি গাধাকে জেবড়া বানিয়েছে, বেতসী কি জয়হরিকে ভেড়া বানাতে পারবে না? সারা রাত তার ঘুম হলো না, মনের মধ্যে যেন ঝড় বইতে লাগলো। সকালে উঠেই বেতসী আরশিতে নিজের মুখখানা একবার দেখে নিল, তারপর
মতি স্থির করে শত্রুর প্রতি তার প্রথম বোমা ছাড়লো। জয়হরিকে 2 লাইন চিঠি লিখে পাঠালো। আপনার কুত্তি আর গাধাটাকে ক্ষমা করলুম, আপনাকেও করলুম, আপনিও আমাকে ক্ষমা করতে পারেন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।